শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চলাচলের অনুপযোগী যশোর খুলনা মহাসড়ক দুর্ভোগের পাশাপাশি নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা। কাল আরো বাড়বে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, রংপুর, ময়মনসিংহ, সিলেটের নদী তীরবর্তী এলাকায় বন্যার পূর্বাভাস। এবার বিস্তারিত। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়ক। এখানে ওখানে খানাখন্দ তৈরি হওয়ায় ভারী বৃষ্টিতে চরমভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। চলাচলে দুর্ভোগের কারণে নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা, জানান স্থানীয় ব্যবসায়ীরা। যশোর জেলার রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যশোর খুলনা মহাসড়ক। বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের মূল সড়ক এটি। প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী ছোট বড় যানের চলাচল এ পথে। সড়কের দুরবস্থার কারণে এরই মধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল। বিকল্প পথে নড়াইল হয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে। নাজুক অবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় চালকদের। খানাখন্দে অনেক সময় উল্টে যায় পণ্য বোঝাই ট্রাক, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। কালকে রাত 3টার দিকে এখানে আসছে, এখনো এখানে পড়ে রয়েছে। একটা গাড়ি পার হইতে 2-3 ঘন্টা করে সময় লাগতেছে। 5 থেকে 7 ফিটের উপরে প্রায় গর্ত। কিছু কিছু জায়গায় তো মানুষ হাঁটাচলাও করতে পারতেছে না, এমন অবস্থা। মহাসড়কের এ অবস্থার কারণে শিল্প শহর নোয়াপাড়া মোকামের সার সরবরাহ সহ সব ধরনের বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ট্রাকগুলো এই দুর্দশার কারণে লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। মোংলা বা চট্টগ্রাম থেকে যে জাহাজগুলো মালামাল নিয়ে এসেছে, এই মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না পারার কারণে জাহাজ ড্যামেজ হচ্ছে এবং ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এদিকে সড়ক বিভাগের দাবি আপাতত চলাচলের জন্য সড়কে সংস্কার কাজ চলমান। সমস্যা সমাধানে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলে আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্র্যাক, যার জন্য রাস্তাটা টিকে নাই। সেই প্রেক্ষিতে আমরা বুয়েটের অধ্যাপক জাকিরিয়া স্যারকে আমরা কনসালটেশন নিয়োগ করেছিলাম। ওনাদের যে মতামত, ওই ভিত্তিতে মন্ত্রণালয়ের টিম এসেছিল, ওনারও অবজারভেশন আছে। এর ভিত্তিতে আমরা রিজিটমেন্ট করার কাজ আমরা হাতে নিয়েছি। বর্তমানে 2300 মিটারের কাজ চলমান রয়েছে। আরো প্রায় 8 কিলোমিটার আমরা ঢালাইয়ের কাজ হাতে নিয়েছি। এই ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে আশা করি এই রাস্তাটা চলাচল উপযোগী হবে। সড়ক বিভাগের তথ্য মতে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মহাসড়কের যশোর অংশের দূরত্ব 38 কিলোমিটার। এর মধ্যে 5 কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। মাছরাঙা, নিউজ ডেস্ক। দেশজুড়ে চলমান বৃষ্টি আগামীকাল থেকে আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে 2 দিন পর তা মধ্যাঞ্চল সহ দক্ষিণাঞ্চলে বিস্তার লাভ করবে। প্রায় 7 দিন বৃষ্টিপাতের এমন ধারা চলতে পারে। আবহাওয়া অফিস বলেছে, এই 7 দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ উজানে মেঘালয়, সিকিম অঞ্চলগুলোতেও ব্যাপক বৃষ্টি হবে। মূলত মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান নিতে যাচ্ছে বলে এমন বর্ষণ হবে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেটের নদী তীরবর্তী এলাকায় বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি, আমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি এবং এই বৃষ্টিপাতটা দেশের উত্তরাঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এটা উত্তরাঞ্চল হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সারা দেশে বিস্তার লাভ করবে। রংপুর বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে মূলত দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, জাদুকাটা, ভোগাইকংস, সোমেশ্বরী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় কমপক্ষে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি, ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধ এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। নোয়াখালীতে বৃষ্টির পানি নামতে না পারায় প্রায় ১ মাস ধরে জলাবদ্ধ পৌরসভা এলাকা, সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ উপজেলার বেশিরভাগ গ্রাম। দীর্ঘদিন জলাবদ্ধতায় পানি কমতে না পারায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা ও পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। নোয়াখালী ও পটুয়াখালী থেকে সেখানকার অবস্থা ও জলাবদ্ধতা নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা সবশেষ কথা বলেছিলাম জেলা আবহাওয়া অফিসের সাথে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সবশেষ ২৪ ঘন্টায় তারা জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এছাড়া গত জুলাই মাসের আসলে শুরু থেকেই কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকা, বিশেষ করে যে হাতিয়া ছাড়া যে বাকি 8টি উপজেলা ছিল, এই উপজেলা কিন্তু পুরো মাস জুড়ে জলাবদ্ধ ছিল এবং আগে বৃষ্টি হওয়ার কারণে যে যে এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেখান থেকে কিন্তু এখনও পানি নামেনি এবং বরং গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু আবার ওই এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি হওয়াতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে প্রায় 500 মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। সেখানকার মানুষ কিন্তু এখন মানবেতর জীবনযাপন করছে। জোয়ারের পানিতে 2 বেলা সেই সব অঞ্চল প্লাবিত হচ্ছে। এছাড়া এই যে নিচু অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ষার পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু আমনের বীজতলা অনেকটাই নষ্ট হয়েছে। আবহাওয়া অফিস বলছে আজ থেকে আরো 7 দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে স্থায়ী জলাবদ্ধতার রূপ নেবে এই অঞ্চলে, এমনটি মনে করছেন বাবদ এলাকার অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুরের বাসিন্দারা। আমরা বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি, বিশেষ করে অভয়নগরের কুলটিয়া, মশিয়াটি সহ মনিরামপুরের পাঁচকাঠিয়া, হরিদাসকাঠি গ্রামে এরই মধ্যে অনেক বাড়িতে পানি প্রবেশ করেছে, ভেসে গেছে রাস্তাঘাট, মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। আমদানি রপ্তানি কমায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব ঘাটতি ২১৪,৬১,১২,০০০ টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির কারণে কমেছে বাণিজ্য, বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়াতে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি অনুমোদনের দাবি জানিয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪-২৫ অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে দেশ। সরকার পতনের পর কিছুটা ভাটা পড়ে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারত সম্পর্কে, যার প্রভাব পড়ে বাণিজ্যেও। গেল 1 বছরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২১৪,৬১,০০,০০০ টাকা। আমদানিকারকরা জানান, দুই দেশের সম্পর্কের অবনতির পাশাপাশি ডলার সংকটে চাহিদামতো পণ্যের অর্ডার দিতে না পারা, ভিসা জটিলতা সহ নানা কারণে কমেছে আমদানি রপ্তানি। আমদানিকারক এবং রপ্তানিকারক দুইজনের একটা সম্পর্কের কারণে আমরা 1 নম্বর সমস্যায় পড়েছি, যেটা আমরা ভিসা পাচ্ছি না। ভিসা না পাওয়ার কারণে আমরা ইন্ডিয়া যেতে পারছি না। ইন্ডিয়া না যাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে কি জিনিস নিব, আমি নিজে যেয়ে দেখা যায় পছন্দ করে মালটা ইম্পোর্ট করে নিয়ে আসি, এক্সপোর্টার সহ। এই জায়গা থেকে দূরত্ব তৈরি হয়েছে। যে সমস্ত পণ্যের আইপিগুলো বন্ধ রেখেছে, এই সমস্ত পণ্যের আইপিগুলো যদি পেয়ে যাই আমরা, তাহলে আমদানি রপ্তানি বেড়ে যাবে, সরকারের রেভিনিউটা বেড়ে যাবে। যেগুলো ট্যাক্স সরকার বেশি পাবে, সে ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো এখান থেকে আমদানি হচ্ছে না, এই কারণে সরকার রাজস্ব ঠিক মতন পাচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকারের রাজস্ব বাড়াতে এবং ঘাটতি মেটাতে ফল, যন্ত্রাংশ, পেঁয়াজ সহ বন্ধ থাকা অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি অনুমোদনের দাবি আমদানি রপ্তানিকারক ও চেম্বার নেতাদের। পেঁয়াজ, আলু, আপনার ওই নারিকেল, এই সমস্ত আইপিগুলো দিলে এই সমস্ত মালগুলোই আপনার দেখা যাবে যে 150-200 গাড়ি চলে আসবে। তখন তো পোর্ট এখন 200 গাড়ি ঢুকছে, তখন তো 400, 450, 500 গাড়ি ঢুকবে। অনেকগুলো পণ্য এখন পর্যন্ত আপনার অনুমতি নাই এবং এগুলো বেনাপোলে আছে, সোনা মসজিদে নাই। আমরা বারবার কাস্টমের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বলার পরও এই অনুমতিগুলা দিচ্ছে না। বর্তমান অর্থনৈতিক অবস্থা যদি ঘুরে দাঁড়ায়, ইনশাল্লাহ সোনা মসজিদ পোর্টে আমাদের আগামী দিনে অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। এদিকে বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণেই রাজস্ব ঘাটতি হয়েছে, দাবি শুল্ক কর্মকর্তাদের। খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে, বিশেষ করে ডাল, চাল, আলু, পেঁয়াজ
এই টাইপের আইটেমগুলো এখান থেকে এই সময়ে গত অর্থবছর বা তার আগে প্রতিদিনই 20-25টা করে গাড়ি ঢুকতো। তারপরে গুড়, এই অর্থবছরে দেখতেছি আমরা সেই সংখ্যা খুবই মার্জিনাল, একেবারে কমে আসছে। সোনা মসজিদ স্থলবন্দরে 2022-23 অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে 618 কোটি 92 লাখ টাকা, 2023-24 অর্থবছরে 915 কোটি 4 লাখ টাকা এবং 2024-25 অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে 907 কোটি 80 লাখ 47 হাজার টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ কমের অজুহাতে 3 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, যা 3 দিন আগেও ছিল 50 টাকা কেজি। হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতারা বলেন, দেশীয় পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় বাজার স্থিতিশীল ছিল, কিন্তু মৌসুম শেষের দিকে হওয়ায় দেশীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কমতে শুরু করেছে। মোকামে প্রতি মন পেঁয়াজ বিক্রি হতো 1700 থেকে 800 টাকা, যা এখন 2400 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার অস্থিতিশীল বলে জানায় ব্যবসায়ীরা। এদিকে যশোরে বেড়েছে আলুর দাম, তবে কমেছে রসুনের। খুচরা বাজারে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 30 টাকায়, আর রসুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কমে 100 থেকে 110 টাকায়। পতাকা বৈঠকের মাধ্যমে 17 বাংলাদেশিকে বিজিবির হাতে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মুজিবনগর সীমান্তের 105 নম্বর পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেওয়া 17 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে 3 জন বাগেরহাট, 1 জন কুড়িগ্রাম, 1 জন যশোর এবং বাকি 12 জন খুলনা জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা কাজের সন্ধানে 20 থেকে 25 বছর আগে ভারতে গিয়েছিলেন। হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম মায়ার মেহেরপুরের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। দুপুরে মেহেরপুরে মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের কবরে শ্রদ্ধা জানায় বিমান বাহিনী। পরে শোকর্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিমান বাহিনীর সদস্যরা। মাইলস্টোন স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী তাসনিম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 জুলাই মৃত্যুবরণ করে। মুজিবনগরে জয়পুর গ্রামে নানার বাড়িতে তাকে দাফন করা হয়। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা। গেল 24 ঘন্টায় বরগুনায় নতুন করে 42 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল রাতে জেলায় লাকি আক্তার ও পারভিন বেগম নামে 2 নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু 39, নতুন করে 21 জন আক্রান্ত হয়েছেন। তারা 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানিকগঞ্জে নতুন করে 7 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন ডেঙ্গু রোগী। নতুন করে যশোরে 11 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া পটুয়াখালীতে 6 ও নোয়াখালীতে 3 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। কিছুক্ষণ আগে বরগুনা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন জেলা রিপোর্টার মুশফিক আরিফ। সোনাখালী এবং গৌরীচন্না এলাকায় আরো 2 জন নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে সরকারি হিসেবে 6 জনের কথা বলা হলেও বেসরকারি হিসেবে আরো 33 জন, অর্থাৎ এই জেলায় টোটাল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে। গত 24 ঘন্টায় এই জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 42 জন এবং বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে 162 জন রোগী। ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা যেমন বাড়ছে, মানুষের মাঝে আতঙ্ক তেমনি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 1 সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে আশঙ্কাজনক হারে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 142 জন শিশু রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, ডায়রিয়া এবং ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে তারা কিন্তু ভর্তি রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 50টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। গতকাল বিকেলে জেলা শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম। তারা জানান, অভিযানে 50টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জেলায় নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ রয়েছে। এই সুযোগে অসাধু চক্র শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল।
নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। এ উপলক্ষে দুপুরে সিরাজগঞ্জ শহরের বড়বাজারে জুলাই শহীদ যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জুলাই যোদ্ধাদের স্মরণে ঠাকুরগাঁওয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুলাই কেন্দ্রিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব যুক্তি দিয়ে জাগো অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন দুজন। তারা হলেন নগরীর ওমরগনি MES কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত এবং কাঠমিস্ত্রি মোহাম্মদ ফারুক। চট্টগ্রাম থেকে মোহসেনাজ শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। জুলাই এক স্ফুলিঙ্গ, যা থেকে তৈরি হয় দাবানল। যে দাবানলে পুড়েছে স্বৈরাচারের তখ্ত, অন্যায়ের খড়গ, তেতে উঠেছিল বীর চট্টলাও, প্রাণ দিতে হয়েছে বিপ্লবীদের। গেল বছর 16 জুলাই আন্দোলনে বুক পেতে দিয়েছিলেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত। নগরীর ওমরগনি MES কলেজের শিক্ষার্থী শান্তর আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মৃত্যু। সেটি যেন সেদিন তাকে ডেকে নিয়েছিল মুরাদপুরে। ফেরেননি আর। আজও ফুরোয়নি তার মা কোহিনুর বেগমের অপেক্ষা। পুলিশের বড় অফিসারের কাছে নিয়ে গেছে। যাওয়ার পর আমি বললাম যে স্যার, আমার ছেলেটাকে যেন পোস্টমর্টম করানো না হয়। আমার যে ছেলে ছোটবেলা দাঁত ফেলাইতে গেলে রক্ত বের হইলে সে লাফাই লাফাই কান্না করতো, একটু হাত কাটলে রক্ত দেখলে যতক্ষণ রক্ত বের হতো ততক্ষণ কান্না করতো। আবু সাইদ ওয়াসিমদের সঙ্গে একই দিনে মারা গেলেও শান্তর নামটা তেমন ভাবে আসে না, যা আক্ষেপে পোড়ায় তার স্কুল শিক্ষিকা মাকে। আর ছেলে হত্যার বিচার ছাড়া কিছুই চাওয়ার নেই শোকগ্রস্ত বাবার। সবাই শুধু আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এটাই দেখতেছে, কিন্তু শান্তমণিকে, ওয়াসিমের পাশেই তো শান্তমণির থাকার কথা। এই যে ওয়াসিমের নামে ফ্লাইওভার হয়, চত্বর হয়, কিন্তু সেখানে কি শহীদ তো আরও আছে, শুধু ওয়াসিমের নামে একার নামে হচ্ছে। যে চট্টগ্রামে মনে করেন 12 জন শহীদ আছে, 12 জনের নামে 12টা প্রকল্প করুক। সম্পূর্ণ ডকুমেন্ট আছে। এই যে হত্যার শেখ হাসিনা কি বলছে, ওবায়দুল কাদের কি বলছে, ওবায়দুল কাদের বলার পরে ছাত্রলীগ যে অস্ত্রশস্ত্র নিয়ে বাইর হয়েছে, না তা আমি বিরোধী দলের একটা লোক, আমি আন্দোলন করবো, সেখানে সরকারি দলে তো লাঠি নিয়ে আসতে পারে না, আইন তো তারা হাতে তুলে নিতে পারে না। তাই সেখানে বিচারে তো গরিমসি হচ্ছে কি জন্য? একই দিনে প্রাণ দিয়েছেন কাঠমিস্ত্রি মোহাম্মদ ফারুক। এখন লালখানবাজার টাঙ্কির পাহাড়ে জরাজীর্ণ এক বস্তিতে 2 সন্তানকে নিয়ে দিন যাপনের লড়াই করে চলেছেন তার স্ত্রী সীমা আক্তার। তার ছেলে পড়ে 8ম শ্রেণীতে আর মেয়েটি মাত্র 1ম শ্রেণীতে। এই বয়সে বাবা হারানো তো অনেক কষ্ট ব্যাপার। একটা বাবা যেরকম করতে পারে, একটা মা তো আর সেটা করতে পারে না। অনেক কষ্টকর হয়ে যায়, আমাদের চলাফেরা করতে হবে। এখন তো চলাফেরা করতে, পড়ালেখা সবকিছু, মা তো একটা তো আর পারে না, বাবাও একটা মানুষকে কি বেশিক্ষণ আর পারে না, বাবা মা কিভাবে পারবে? সন্তানরা আর কখনোই পাবে না বাবা ডাকার স্বাদ। স্বামী নিম্ন পেশাজীবী হওয়ায় যথাযথ মর্যাদা না পাওয়ার আশঙ্কায় সীমা আক্তার। আমার হাজবেন্ড যে শহীদ হইল, আমাদের ফ্যামিলিগুলো কেউ খোঁজ খবর নিচ্ছে না কেন? এটা আমরা কি দোষ করছিলাম? কি একটা শহীদ কি সবাই রাষ্ট্রে সবাই জীবন দিছে সেই সুন্দর রাষ্ট্র হওয়ার জন্য, বা বাংলাদেশটা সুন্দর হওয়ার জন্য। শিক্ষার্থী, শ্রমিক, সাধারণ পেশাজীবী সবাই মিলেমিশে এক হতে পেরেছিলেন বলেই বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, পায় সফলতা। শহীদদের প্রাপ্য অধিকারেও যেন কোনো বৈষম্য না হয়, এ দাবি তাদের পরিবারের। মোহসেনাজ শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের কাপাসিয়ার শাপলাবিলে নৌকা ডুবিতে মারা গেছেন 2 জন। সকালে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত, 5 জন আহত হয়েছেন। এদিকে লৌহজংয়ের দোগাছি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে নারী ও শিশুসহ 5 জন আহত হন। সকালে দিনাজপুরের বিরামপুরে নৈশ কোচের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়। গেল রাতে ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ভ্যান গাড়ির যাত্রী আশা আক্তার নামে এক নারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় সকাল 9টার দিকে 5 বন্ধু নৌকায় চড়ে শাপলা বিলে যান। এক পর্যায়ে নৌকা উল্টে সবাই পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান বায়েজিদ নামের এক যুবক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান মাহিন নামের আরেকজন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় তা ফেটে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল রহমান। তিনি জানান, নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মী দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন, অপর একজন আহত হয়েছেন। নিহত রুম্মানের বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়, আহত এনামুলের বাড়ি বিমানবন্দর থানার মহালদিক গ্রামে। ভোলায় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে জালসহ এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ড এক প্রেস রিলিজের মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাশন উপজেলার ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলিং বোট ও 150 মিটার অবৈধ ট্রলিং জাল সহ এক জেলেকে আটক করা হয়। পরে মৎস্য জেলা কর্মকর্তার উপস্থিতিতে জব্দ ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ এবং জেলেকে চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড তাজা গুলি ও 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার নৌবাহিনী ও কোস্টগার্ড মহেশখালীর কেরুনতলী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড তাজা গুলি এবং 5 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার মঈনপুর বিওপি সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি জানায়, গতরাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। জব্দ মালামালের মধ্যে রয়েছে 330 পিস শাড়ি ও 3652টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে, যার আনুমানিক বাজার মূল্য 1,65,00,000 টাকার বেশি। জব্দ মালামাল আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলাচলের অনুপযোগী যশোর খুলনা মহাসড়ক, দুর্ভোগের পাশাপাশি নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা। কাল আরো বাড়বে বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, রংপুর, ময়মনসিংহ, সিলেটের নদী তীরবর্তী এলাকায় বন্যার পূর্বাভাস। সোনা মসজিদ স্থলবন্দরে গেল অর্থবছরের রাজস্ব ঘাটতি 214 কোটি টাকার বেশি, আয় বাড়াতে অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি অনুমোদনের দাবি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।